আগামী ডিসেম্বর বা মার্চের মধ্যে হবে জাতীয় নির্বাচন। আওয়ামী লীগ ভোটে অংশ নেবে কিনা সিদ্ধান্ত নিতে হবে দলটিকেই, বিবিসিকে প্রধান উপদেষ্টা। If reforms can be done as quickly as we wish, December will be time that we will hold election. গণতন্ত্রের প্রত্যাবর্তনে দরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন, বললেন মির্জা ফখরুল। বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে নয় এনসিপি। The people of Bangladesh desire a future free from fear, oppression and political uncertainty. The path forward is clear: a swift return to democracy through a free and fair election. এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি মার্জিয়া শ্রেয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ইউপি চেয়ারম্যানের 15,000 কোটি টাকা পাচার, দুদকের অনুসন্ধানে নারায়ণগঞ্জের লাকমিয়ার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য। সাবেক মন্ত্রী টিপু মুন্সির নামেও মামলা। অভিযানের নামে মব তৈরি করলে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়ছে পুলিশ, বললেন আইজিপি। মামলামুক্ত হলেন তারেক রহমান। অর্থ পাচার মামলায় খালাস গিয়াসউদ্দিন আল মামুনও। অভিযোগের সত্যতা না পাওয়ায় সাজা বাতিল করলেন আপিল বিভাগ। ইসি থেকে এনআইডি সরলে প্রভাব পড়বে সুষ্ঠু ভোটে, দাবি কর্মকর্তা কর্মচারীদের। কমিশনে রাখার জন্য অবস্থান, সব ধরনের পদক্ষেপ নেবে কমিশন, জানালেন সিইসি। এবং ঈদ যাত্রায় রেলের আগাম টিকিট বিক্রি শুরু 14 মার্চ। আকাশপথে ভাড়া বাড়ছে দ্বিগুণ। যাত্রীচাপ সামলাতে উড়োজাহাজের সংখ্যা বাড়ানোর দাবি। আগামী ডিসেম্বর বা মার্চের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি। আর আওয়ামী লীগের ভোটে অংশ নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, এই সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। এ অবস্থায় দেশে পরবর্তী নির্বাচন কবে হবে তা নিয়ে আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলো নির্দিষ্ট তারিখ জানানোর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে আসছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। আমি পরিষ্কার করেই বলেছি, যত দ্রুত সম্ভব সংস্কার সম্পন্ন হলে ডিসেম্বরই হতে পারে নির্বাচনের উপযুক্ত সময়। Will the Awami League be able to participate in those elections? নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সেই প্রশ্ন করা হয়। জবাবে ডক্টর ইউনূস জানান, নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সে সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। এছাড়া নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে বলেও উল্লেখ করেন তিনি। আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে অংশ নেবে কিনা, এটা আমি বলার কেউ না। নির্বাচনে কে অংশ নিতে পারবে কে নিতে পারবে না সে সিদ্ধান্ত শুধুমাত্রই নির্বাচন কমিশনের। তার সরকার কত দ্রুত সংস্কার করতে পারে তার উপর নির্বাচন এই সময়সীমা নির্ভর করছে বলে জানান ডক্টর ইউনূস। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজনীয় বলে মনে করেন তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। 6টি কমিশনের সুপারিশ করা সংস্কার নিয়ে সংলাপ শেষে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, সুপারিশের কিছু অংশ বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার এবং বাকিগুলো রাজনৈতিক সরকার বাস্তবায়ন করবে। বাংলাদেশে কাজ করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মিলাম এবং যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালক জন ডেনিলোভিচ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় ডক্টর ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে কম সংস্কারের সম্মত হয় তাহলে ডিসেম্বরে ভোট হবে, অন্যথায় আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য শুধুমাত্র জনগণই নির্ধারণ করবে। বন্ধু রাষ্ট্র এবং সহযোগীরা হস্তক্ষেপ ছাড়াই সার্বভৌমত্ব রক্ষা এবং সার্বিক অগ্রগতিতে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেছেন তিনি। এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার বিতরণ অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি জানিয়েছেন, ভোটের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে বিএনপির এই ইফতার মাহফিল অংশ নেন সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশের কূটনীতিক এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ইফতার মাহফিলে বিএনপি নেতাকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন সংস্কার কমিশনের প্রধানরা। ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে গত 16 বছর হত্যার শিকার বিএনপি নেতাকর্মী এবং জুলাই আগস্টের শহীদ এবং আহতদের অবদানের কথা তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। Today, as we share this iftar, we are reminded of the values of justice, resilience, and unity. The people of Bangladesh deserve a future free from fear, oppression, and political uncertainty. The path forward is clear: a swift return to democracy through a free and fair election. বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য শুধুমাত্র জনগণই নির্ধারণ করবে। বন্ধু রাষ্ট্র এবং সহযোগীরা হস্তক্ষেপ ছাড়াই সার্বভৌমত্ব রক্ষা এবং সার্বিক অগ্রগতিতে সহযোগিতা করবে বলে প্রত্যাশা করেন তিনি। এদিকে রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। জনগণ 17 বছর ধরে ভোট দিতে পারেনি। জনগণের পক্ষ থেকে দাবি যে কবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ। বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর। সংস্কার করবেন, সংস্কার তো চলমান প্রক্রিয়া। আপনারা একটা আইডিয়া দেন, সংস্কারগুলো আইনে পরিণত করবে কে? নির্বাচিত পার্লামেন্ট। ওটা যদি আইন করতে হয়, ওটা যদি সংবিধানে সন্নিবেশিত করতে হয়, তাহলে তো এটা তো করবে একটা নির্বাচিত পার্লামেন্ট। তাই সবার আগে আপনার জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। এর আগে সকালে গুলশানে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। যখনই দেশের নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করা হবে, তখনই এখনকার যে আইন শৃঙ্খলার যে সমস্যা, এখনকার যে নারীদের উপরে যে নির্যাতন, এগুলি সবই কমে আসবে। আবার দেশকে গণতন্ত্রায়ন করা এবং দেশে একটা রাজনৈতিক সরকার, প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা, এরা সবাই দায়িত্ব দেশের উন্নয়নের খাতিরে। সেজন্য আমরা মনে করি একটার সাথে একটা কোনো সম্পর্ক নাই। দেশ জুড়ে নারীর প্রতি সহিংসতা বন্ধ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন আব্দুল আওয়াল মিন্টু। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, স্বল্পমেয়াদী সংস্কারে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও তা আশানুরূপ হয়নি। আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, তাই দলটিকে আর সুযোগ দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন সাবেক এই উপদেষ্টা। বেশ কিছুদিন ধরে চলা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত 28 ফেব্রুয়ারি শপথ নেয় জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বুধবার বিশেষ সাক্ষাৎকার দেন বার্তা সংস্থা রয়টার্সকে। বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়, তবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হলে তাৎক্ষণিক নির্বাচন হতে পারে বলে জানান তিনি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। ইতিহাসে বারবার গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিজম বাকশাল কায়েম করেছে বাংলাদেশে, তাদেরকে আর তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়। যেহেতু গণতন্ত্রের যে কোর প্রিন্সিপালগুলো, সেটার সাথেই তারা আসলে একমত নয়। তারা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে। পরিবর্তন করা হবে। বর্তমান সংবিধান ফ্যাসিবাদকে আশ্রয় দিয়েছে, ফলে এর পরিবর্তন করতে হবে বলেও মত তার। সেকেন্ড রিপাবলিক
দেখতে চাই বাংলাদেশে, যেটা কেবল সরকার নয়, একটা শাসন কাঠামোর পরিবর্তন হবে, সাংবিধানিক পরিবর্তনের মধ্যে দিয়ে সেটা সূচনা হবে। যে বিদ্যমান রিপাবলিক, তার অধীনেই কিন্তু একটা ফ্যাসিজম তৈরি হয়েছে। গত 54 বছর তার অধীনেই বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে। তাদের নতুন দলকে প্রতিষ্ঠিত করতে অনেক সমৃদ্ধশালী ও ধনী ব্যক্তি অর্থায়ন করছেন বলে জানিয়েছেন নাহিদ। শিগগিরই এনসিপি নতুন কার্যালয় এবং নির্বাচনের জন্য তহবিল সংগ্রহে নজর দেবে বলেও জানান তিনি। বাংলাদেশের যেই ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইসলাম, সেই ইসলাম ধর্মের মন্ত্রী, এমপি কিংবা প্রভাবশালী কোনো ব্যবসায়ী নয়, এক ইউপি চেয়ারম্যানের হিসাব থেকেই প্রায় 15,000 কোটি টাকা পাচার। দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। লাকমিয়া নামে আওয়ামী লীগের এই চেয়ারম্যানের বাড়ি নারায়ণগঞ্জের 2,500 থানায়। এদিন 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির বিরুদ্ধেও। লাকমিয়ার লাকি কপাল, ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। চাল, গম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের হদিস পেয়েছে দুদক। নারায়ণগঞ্জের 2,500 উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের চেয়ারম্যান লাকমিয়া দম্পতির 70 কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় 15,000 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় পৃথক 2 মামলা করেছে সংস্থাটি। 14,376 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এদিন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও তার স্ত্রীর বিরুদ্ধে 10 কোটি টাকার অবৈধ সম্পদ ও 32 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন এবং অসাধু উপায়ে অর্জিত সম্পদ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এদিকে প্রায় 300 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারকাত সহ 23 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ছাড়া অন্য কারো অভিযান করার অধিকার নেই বলে সাফ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অভিযানের নামে মব সংস্কৃতি তৈরি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। ঈদ ঘিরে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি রোধে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান উপদেষ্টা। দুপুরে রাজধানীর পল্টনের টুরিস্ট পুলিশ সদর দফতরে পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলের প্রাক্তন স্ত্রীর বাসায় মঙ্গলবার রাতে ছাত্র জনতার পরিচয়ে অভিযানে যায় 20 থেকে 25 জনের একটি দল। গণমাধ্যম ও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই তছনছ করা হয় বাসা। সেদিনের তল্লাশি নিয়ে বৃহস্পতিবার কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে টুরিস্ট পুলিশ সদর দপ্তরে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া অভিযান করতে পারবে না কেউ। পাশাপাশি মব তৈরি করে হামলা করলে ব্যবস্থার হুঁশিয়ারি দেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো। এটা তো আমাদের হচ্ছে, বাট এটা আমরা যেই জায়গায় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথে তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে। জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। ঈদ উল ফিতর সামনে রেখে মহাসড়কে ডাকাতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ডাকাতির হটস্পট ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা, পাশাপাশি ছিনতাই ও চাঁদাবাজি বন্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। রাজশাহী এই জন্য একটু সংখ্যাটা একটু বেশি, টাঙ্গাইলের এখানেও একটুখানি বেশি। এগুলি যেন না হয় এই জন্য ওই এলাকায় যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের আমরা ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা আগের থেকে অনেকটা মনে হয় ভিজিল্যান্ট হচ্ছে। টুরিস্ট পুলিশ ভালো কাজ করলে বিদেশি পর্যটক বাড়বে জানিয়ে বাহিনীটির সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিদেশি টুরিস্টও কিন্তু আমাদের দেশে আসবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। রংপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মশালায় একথা বলেছেন তিনি। জানিয়েছেন পুলিশের অপরাধী সদস্যদেরও বিচার করা হবে। অনেক অপরাধী পুলিশ আসেন,
যাদেরকে আমরা অবশ্যই বিচারের সম্মুখীন করব। আপনারা দেখেছেন অনেককে আমরা গ্রেফতার করেছি, কিন্তু বাকি যারা আছেন তাদেরকে নিয়েই তো আবার কাজ করতে হবে। এখন আইন প্রয়োগ করতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে, অনেক সময় আক্রমণ করা হচ্ছে। ট্রাফিক পুলিশ চেষ্টা করছে উল্টো পথে যাতে মোটরসাইকেল না আসে, তার পায়ের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে দেওয়া হচ্ছে। আর্নেস্ট রিকোয়েস্ট টু এভরিওয়ান যে প্লিজ লেট আস ওয়ার্ক, অকারণে আমাদের উপর আক্রমণ করবেন না। অর্থ পাচার মামলায় খালাসের মধ্য দিয়ে মামলামুক্ত হলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছেন সর্বোচ্চ আদালত। দুদকের আইনজীবী বলছেন, টাকা পাচারের কোনো সত্যতা মেলেনি। মামলার ক্ষেত্রে মানা হয়নি আইনি কোনো প্রক্রিয়াও। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যেই এই মামলা করা হয়েছিল বলে জানান বিএনপির আইনজীবীরা। বিচারক মোতাহার হোসেন হত্যার হুমকি উপেক্ষা করে খালাস দেন তারেক রহমানকে। এরপর বিচারকের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। এক পর্যায়ে দেশ ছাড়েন ওই বিচারক। হাইকোর্টে এসে অবশ্য তারেক রহমানের খালাসের রায় বাতিল হয়, দেয়া হয় 7 বছরের কারাদণ্ড, আর সাজা বহাল থাকে ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের। লন্ডনে অবস্থান করায় এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাননি তারেক রহমান। মঙ্গলবার মামুনের আপিল মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত, ফলে খালাসের সুবিধা পান তারেক রহমানও। যদি মামলা প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেনস্টে প্রমাণ না হয়, যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে, এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই, সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন। বিএনপির আইনজীবীরা বলছেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে বিমান টিকিট ও চিকিৎসা বাবদ খরচকে অর্থ পাচার হিসেবে দেখানো হয় শুধুমাত্র হয়রানি করতেই। পরবর্তীতে চার্জশিট হয়, 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে ট্রায়াল কোর্ট। সেখানে আমেরিকা থেকে এফবিআই এজেন্ট জেব্রাকে নিয়ে আসা হয় সাক্ষী দেওয়ার জন্য, কিন্তু উনি বলেন নাই কোথাও যে জনাব তারেক রহমান বা গিয়াসউদ্দিন আল মামুন মানি লন্ডারিং এর সাথে জড়িত ছিল। দুদক আইনজীবীও বলছেন, তারেক রহমানের অর্থ পাচারের সত্যতা নেই। এছাড়া মামলার ক্ষেত্রে মানা হয়নি আইনি প্রক্রিয়া। টোটাল কেসে তারেক রহমানের বিরুদ্ধে লন্ডারিং এর কিছু নাই, সেখানে আছে যে সে কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্ট থেকে খরচ করেছে। খরচ তো আসলে পাচার না। অর্থ পাচারের এই মামলায় খালাসের মধ্য দিয়ে তারেক রহমান মামলামুক্ত হলেন। তবে একটি মামলা চলমান থাকলেও সেটির কার্যকারিতা স্থগিত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 2016 সালে রাজধানীর কল্যাণপুরে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যার অভিযোগে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই মামলায় সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও তৎকালীন মিরপুরের ডিসি জসিম উদ্দিন মোল্লাকে গ্রেফতার দেখানো হয়েছে। 24 মার্চ তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতেও বলা হয়েছে। প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে 7 মে। বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের এই আদেশ দেন। 2016 সালের 26 জুলাই কল্যাণপুরে অপারেশন স্টর্ম 26 নামের জঙ্গি বিরোধী অভিযানে নিহত হন 9 জন। নিহতের পরিবারের দাবি, জঙ্গি নাটক সাজিয়ে তাদের হত্যা করা হয়। রমজানে সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ। সয়াবিন তেল, গুঁড়ো দুধ, চাল ও ডাল সহ 19 ধরনের পণ্য বিশেষ মূল্য ছাড়ে বিক্রি করছে প্রতিষ্ঠানটি। আজ রাজধানীর 17টি স্থানে এসব পণ্য কিনতে পারছেন ভোক্তারা। বাজার থেকে কম মূল্যে পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন তারা। রমজান আসলেই হঠাৎ বেড়ে যায় নিত্যপণ্যের দাম, এতে দিশেহারা জনগণ। ক্রেতাকে স্বস্তি দিতে এবারে পণ্যের গায়ের দামের চেয়ে কম মূল্যে সয়াবিন তেল, চিনি, ডাল সহ নিত্যপণ্য বিক্রি করছে দেশের বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। রাজধানীর মতিঝিল, মালিবাগ, মিরপুর সহ 17টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাক থেকে 1 থেকে 4 লিটার পর্যন্ত সয়াবিন তেল, চিনি, মসুর ডাল সহ অন্যান্য পণ্য কিনতে পারছেন ক্রেতারা। বাজারে তো এরকম সস্তা মাল দেয় না, এখানে দেখা যায় যে বাজারে যে রেট আছে এই রেটের চেয়ে কিছু না কিছু কম আছে। আমাদের জন্য উপকার, আমাদের মতন গরিব মানুষের জন্য উপকার। দামে কম পাচ্ছে, এই তো সুবিধা না আমাদের। এইখানে কম দামে সিটি গ্রুপের মানুষ মালটা দিতেছে, এইখান থেকে এই কারণে নিতেছি। অবশ্যই সুবিধা।
এরকম আরও করা উচিত। সিটি গ্রুপের বিক্রি কার্যক্রমে 1 লিটার সয়াবিন তেল 172 টাকা, 500 গ্রাম গুঁড়ো দুধ মিলছে 375 টাকায়। মসুর ডাল ও চিনি গুঁড়া চালে 7 টাকা কম, আধা লিটার পানিতে 10 টাকা সহ সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত মূল্য ছাড় থাকছে। ভোক্তাদের প্রয়োজন মতো পণ্য দিতে নিজেদের তৎপরতার কথা জানালো প্রতিষ্ঠানটির কর্মীরা। বাজার মূল্যের চেয়ে কম রেটে আমরা সেবা দিচ্ছি প্রথম রমজান দিকে, ইনশাল্লাহ এর ধারাবাহিকতা চলবে হচ্ছে শেষ রমজান পর্যন্ত। আমাদের 19টি প্রোডাক্ট ন্যায্য মূল্যে গ্রাহকদের এটা প্রতি বছরই দেয়, সেই বছরের তুলনায় এবারও ভালো কাস্টমারদের আপনার ফিডব্যাক পাওয়া যাচ্ছে। সিটি গ্রুপের বিশেষ মূল্য ছাড়ে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয় প্রতিদিন সকাল 10টায় এবং শেষ হয় বিকেল 4টা। চলবে পুরো রমজান মাস জুড়ে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। পাকিস্তান থেকে আমদানি হওয়া 26,250 টন চাল খালাস শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরে। G2G চুক্তির আওতায় কেনা চালের প্রথম চালান নিয়ে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ MV সিবি বুধবার বিকেলে বন্দরে এসে পৌঁছায়। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, দেশে পর্যাপ্ত মজুদের পরও খাদ্য নিরাপত্তা বিবেচনায় সরকার এ চাল আমদানি করছে। অনেক বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বুধবার পাকিস্তানের কাশিম বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে নোঙর করে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ MV সিবি। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে G2G চুক্তির আওতায় জাহাজটিতে আসে 26,250 টন আতপ চালের চালান। বৃহস্পতিবার সকাল থেকে টার্মিনাল 1 ইয়ার্ডে শুরু হয় জাহাজটি থেকে চাল খালাস। সকালে খালাস প্রক্রিয়া পরিদর্শন করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। তিনি জানান, দেশের চালের মজুদ বাড়াতে সরকার এখনো পর্যন্ত বিভিন্ন দেশ থেকে 3,20,000 টন চাল আমদানি করেছে। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তানি ডেপুটি হাই কমিশনার। আমরা 15,00,000 মেট্রিক টনের মতো আমাদের আজকে মজুদ আছে আজকের পরিসংখ্যান। তো আমরা এখন স্টেবল পজিশনে আছে আমাদের দিক থেকে। খালাস শেষে ট্রাকে করে চাল পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন সরকারি খাদ্য গুদামে। সংশ্লিষ্টরা বলছেন, প্রতি টন $490 কেনা চালের বাকি চালান এ মাসের মাঝামাঝিতে দেশে পৌঁছাবে। 26,300 টন প্রথম চালান আসে, দ্বিতীয় চালানটি আগামী 11 তারিখ আসবে। গত 14 জানুয়ারি ঢাকায় সরকারি পর্যায়ে পাকিস্তান থেকে 50,000 টন চাল আমদানির সমঝোতা স্মারক সই হয়। পাকিস্তান থেকে এই চাল আমদানির ফলে 1971 সালের পর এই প্রথম সরকারি ব্যবস্থাপনায় পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য শুরু হলো। মূলত দেশের বাজার স্থিতিশীল রাখতে এই চাল আমদানি করছে সরকার। এর আগে ভারত, মিয়ানমার এবং ভিয়েতনাম থেকেও চাল আমদানি হয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু হচ্ছে আগামী 14 মার্চ, আর ঈদ যাত্রা শুরু 21 মার্চ থেকে। এবারও সব আগাম টিকিট বিক্রি হবে অনলাইনে, কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। ঈদ উপলক্ষে এবার মোট 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। ঈদ কেন্দ্রিক রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী 14 মার্চ দেয়া হতে পারে 21 মার্চের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট, আর সে হিসাবে ট্রেনে ঈদ যাত্রা শুরু হতে পারে 21 মার্চ। ঈদে বেশ কয়েকটি রুটে বিশেষ ট্রেনও চালানো হতে পারে। ঈদ কেনাকাটার খবর। ঈদ সামনে রেখে নানা কাপড়ের ভিড়ে এখনও বাঙালির পছন্দের শীর্ষে দেশি পোশাক। পশ্চিমা ধাঁচের পোশাক পাশে রেখে অনেকেরই প্রথম পছন্দ শাড়ি, সালোয়ার কামিজ ও পাঞ্জাবি। সঙ্গে তরুণরা ঝুঁকছে দেশি ফিউশনে তৈরি শ্রাগ, শার্ট, কুর্তির দিকে। ক্রেতা ধরতে দেশি ব্র্যান্ডগুলো নিয়ে এসেছে নান্দনিক ও আবহাওয়া উপযোগী পোশাক। উৎসব মানেই নতুন নতুন পোশাক, আর এক্ষেত্রে নগরবাসীর অনেকেই ঝুঁকছেন দেশি পোশাকে। ঈদের সকাল মানে শাড়ি, পাঞ্জাবি কিংবা সালোয়ার কামিজ, তাই কেনাকাটার শুরুতেই দেশি ব্র্যান্ডগুলোতে ঢু মারছেন ক্রেতারা। আমার পছন্দ বাঙালি সুতি, 3 পিস শাড়ি। একটা সুন্দর পাঞ্জাবি পরলে দৃষ্টি আকর্ষণ হয় স্যার, এই জন্য একটা পাঞ্জাবি কিনতে আসছি। কাট, প্যাটার্ন ও নকশার সমন্বয় করা প্রতিটি পোশাক নির্বাচনে গুরুত্ব পেয়েছে উৎসব মুখরতা আর স্বস্তি। চেষ্টা করি যে দেশীয় পোশাকটাই প্রাধান্য দেওয়ার জন্য। যারা শাড়ি পছন্দ করে তাদের জন্য শাড়ি,
বাবুর জন্য ফতুয়া। একটু বিকাল দিকে বের হব, তখন একটু কটনের মধ্যে। দাম মনে হচ্ছে এবার ওকে। তরুণদের কথা চিন্তা করে বিভিন্ন ব্র্যান্ড পোশাকে রেখেছে আধুনিক কাট ও হালকা নকশা। গরমকে প্রাধান্য দিয়ে এবার কটন, হাফ সিল্কের উপরে, ফেব্রিক্সের উপর কাজ করা হয়েছে 90%-এর উপরে, এবং প্রত্যেকটা ডিজাইনও খুব সুন্দর। শুরু থেকেই সাড়া মিলছে দেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্যাশন হাউসগুলোতে। 10 রোজার পর ঈদ কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য পুরোদমে জমে ওঠার প্রত্যাশা ব্যবসায়ীদের। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। ভারত বাংলাদেশের মাঝে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন ইস্যুতে কলকাতার একটি হোটেলে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে ভারত আর বাংলাদেশের যৌথ নদী কমিশনের দুই দেশের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া শুক্রবার কলকাতায় কমিশনের টেকনিক্যাল কমিটির আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কলকাতার এই 5 তারকা হোটেলের বলরুমে স্থানীয় সময় সকাল 11:30টায় রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। বৈঠকে 7 সদস্যের বাংলাদেশ দলের পক্ষে নেতৃত্ব দেন নদী কমিশনের বাংলাদেশ শাখার সদস্য আবুল হোসেন। বিপরীতে ভারতীয় দলেও ছিলেন 7 সদস্যের প্রতিনিধি। দুপুর 2টা পর্যন্ত 2.5 ঘন্টার বৈঠকে মূলত গঙ্গার চুক্তি সঠিক বাস্তবায়ন, নবায়ন প্রসঙ্গেও আলোচনা হয়। এছাড়া চলতি মৌসুমে গঙ্গার পানি কম থাকায় বাংলাদেশ পানি কম পাচ্ছে বলেও জানানো হয়। পানি কম পাওয়ার ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর কৃষিকাজ ছাড়াও স্বাভাবিক জীবনযাপনে নেতিবাচক প্রভাব পড়েছে বলে বৈঠকে ভারতকে জানানো হয়। গঙ্গা চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো, ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে কিনা। গত বছর বৃষ্টি কম হয়েছে, যে কারণে এবছর একটু ফ্লো কম। আমরা আমাদের কনসার্ন গুলো রেজ করেছি যে ফ্লো কম থাকলে আমাদের দেশে এটার অনেক নেতিবাচক প্রভাব থাকে। আমাদের ফিশারিজ এর উপরে আমাদের সুন্দরবন ধ্বংস হয়ে যাচ্ছে। গঙ্গা চুক্তি নবায়নের জন্য একটা যৌথ কমিটি হবে। ভারত বাংলাদেশের মাঝে অভিন্ন নদীর সংখ্যা 54। প্রতিটি নদী নিয়েই রয়েছে নানা রকম সমস্যা, অভিযোগও। বিশেষ করে সীমান্ত এলাকার নদীগুলোর খনন কিংবা নিরাপত্তা একটা বড় ইস্যু। আর এসব সমস্যা নিয়েই শুক্রবার যৌথ কমিশনে টেকনিক্যাল কমিটির আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বিভিন্ন নদীর বিভিন্ন ইস্যু আছে, কোন একটা নদীতে ওনারা ড্রেজিং করতে চাচ্ছে, এটা আমরা পারমিশন দিচ্ছি না, তো সেটা আমরা আলোচনা করব। ভারত সফররত বাংলাদেশের প্রতিনিধি দল তিস্তা চুক্তি নিয়ে এ যাত্রায় কোনো বিশেষ উদ্যোগে নারাজ। তবে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন ইস্যুতে বেশি জোর দেওয়া হচ্ছে বলেই সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। কলকাতার এই হোটেলে রুদ্ধদ্বার বৈঠক থেকেই চূড়ান্ত হয় আগামী বছর অর্থাৎ 2026 সালের 12ই ডিসেম্বর যে গঙ্গার পানি বন্টন চুক্তি শেষ হয়ে যাবে তার আগে দুই দেশের করা যৌথ নতুন কমিটির খসড়া। বাইপাসের এই বেসরকারি হোটেলের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য এবার কড়া ভাষায় আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, জিম্মিদের মুক্তি না দিলে একজন হামাস সদস্যও নিরাপদ থাকবে না, আর এজন্য ইসরায়েলকে সব ধরনের অস্ত্র সহায়তা পাঠানো হয়েছে। ট্রাম্পের এমন হুঁশিয়ারির কয়েক ঘন্টা আগে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি নজিরবিহীন বৈঠকের কথা জানায় হোয়াইট হাউস। বিষয়টি নিশ্চিত করার কয়েক ঘন্টা পরই হামাসকে আলটিমেটাম দেন প্রেসিডেন্ট। নেশন পাকিস্তান হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির মূল মঞ্চ হয়ে উঠেছে দুবাই। আইসিসির সদর দপ্তরও আরব আমিরাতের এই শহরে অনেকেরই কৌতূহল, কি আছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার হেডকোয়ার্টারে সংক্ষিপ্ত সফরে, সেটাই দেখানোর চেষ্টা থাকবে সময় সংবাদের ক্যামেরায়। বিস্তারিত জানাচ্ছেন মাকসুম আলম খান। একেবারে নতুন চেয়ারম্যান জয় শাহের রুমের সামনে। পাকিস্তান হোস্ট নেশন হলেও কেবল ভারতের কথা মতো চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে করা এবং ভারত ছাড়া অন্য দলগুলোর বাড়তি ট্রাভেলিং ঝক্কি ইস্যুতে ব্যাপক সমালোচিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এ প্রসঙ্গে সংস্থাটির চেয়ারম্যান জয় শাহর মন্তব্য জানার চেষ্টায় সময় সংবাদ। তবে এই ভারতীয় হাই প্রোফাইল ব্যক্তির শিডিউল পাওয়া দুঃসাধ্য।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ও স্পোর্টস সিটির ELS ক্লাবের ডিনার পার্টিতে একাধিক প্রচেষ্টায় ব্যর্থ হওয়ায় ধর্ণা দেয়া হয় আইসিসিতে। সেখানেও তাকে পাওয়া যায়নি। তবে আইসিসির হেডকোয়ার্টার ঘুরে দেখার দারুণ একটা সুযোগ পাওয়া যায়। অনেকেরই কৌতূহল থাকতে পারে, বিশ্বের অন্যতম জনপ্রিয় স্পোর্টের সর্বোচ্চ সংস্থার সদর দপ্তরের ভেতরটা এখন আসলে কেমন। তিনতলা ভবনের নিচতলায় ঢুকতেই চোখ পড়বে আইসিসি ইভেন্টের ট্রফি শোকেসে। সিনিয়রদের ওয়ানডে টি20 বিশ্বকাপ ট্রফি তো আছেই, আলাদা রোমাঞ্চ কাজ করবে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ট্রফি দেখে। বাংলাদেশের একমাত্র বিশ্বকাপ শিরোপা যে সেটাই। আরও একটা শোকেসে সব দলের টেস্ট ক্যাপ সাজানো, যেখানে শোভা পাচ্ছে টাইগারদের ব্যাগি গ্রিন ক্যাপও। দুবাইয়ে আইসিসির হেডকোয়ার্টারে অবস্থান করছি, একেবারে নতুন চেয়ারম্যান জয় শাহের রুমের সামনে। আমরা জানি বাংলাদেশের ক্রিকেটের আন্তর্জাতিক অঙ্গনে পথচলায় জগমোহন ডালমিয়ার বিরাট ভূমিকা রয়েছে। বাংলাদেশের দর্শকদের জয় শাহের কাছ থেকেও আসলে একই ধরনের প্রত্যাশা। চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হবে নাকি পুরোটাই পাকিস্তানের, এ নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে, যেখানে সেই মিটিং রুম এটা। গোল টেবিলের সঙ্গে 20টা চেয়ার, বেশ কিছু ফাইলও পড়ে থাকতে দেখা যায়। কনফিডেন্সিয়াল ফাইলগুলোতে হয়তো লিপিবদ্ধ রয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ে নানা পরিকল্পনা। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামী ডিসেম্বর বা মার্চের মধ্যে হবে জাতীয় নির্বাচন। আওয়ামী লীগ ভোটে অংশ নেবে কিনা সিদ্ধান্ত নিতে হবে দলটিকেই। বিবিসিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। গণতন্ত্রের প্রত্যাবর্তনে দরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন, বললেন মির্জা ফখরুল। বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে নয় এনসিপি। ইউপি চেয়ারম্যানের 15,000 কোটি টাকা পাচার, দুদকের অনুসন্ধানে নারায়ণগঞ্জের লাখ মিয়ার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য। সাবেক মন্ত্রী টিপু মুন্সির নামেও মামলা। এই ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়ের।